আপনি যদি একজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনি চাচ্ছেন যে আপনার চ্যানেলটিকে গ্রো করতে নতুন বছরে, সেটা হতে পারে 2023-এ অথবা আপনি চ্যানেলটা শুরু করতে পারেন 2024 বা 25-এ, তাহলে কিছু কিছু টিপস এবং ট্রিক্স আপনি যেগুলো জেনে এসেছেন এতদিন সেগুলো আর কাজে দেবে না। সেরকম 5টি সেকেলের টিপস বা পুরনো টিপস এন্ড ট্রিক্স নিয়ে আজকের ভিডিওটি। আমি আজকে আপনাদের সামনে 5টি এমন টিপসের কথা বলবো যে টিপসগুলো হয়তো আপনার আর একেবারেই কাজে লাগবে না, এবং আপনি যদি এই 5টি টিপস এখনো ফলো করতে থাকেন তাহলে কিন্তু আপনি রং ডিরেকশনে যাচ্ছেন, আপনার চ্যানেলটা কিন্তু রং ডিরেকশনে যাচ্ছে, এবং যেভাবে যে অর্থে গ্রোথ চাচ্ছেন সেটা কিন্তু পসিবল হবে না। যতটা অ্যাডভান্সড হবে ইউটিউব টেকনোলজি ততটা কিন্তু এই টিপসগুলো আরো সেকেলে হতে থাকবে। তো আর কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের ভিডিওটি শুরু করে দিই। সে ধরনের 5টি সেকেলে বা পুরনো বা অকার্যকর টিপসের মধ্যে যে প্রথম টিপটি আছে সেটি বলার আগে আপনাদেরকে একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড আমি দেই। 2000 সালে পরিচালিত কিছু গবেষণায় দেখা গেছে যে মানুষের যে অ্যাটেনশন স্প্যান আছে, অর্থাৎ মানুষের যে মনোযোগের পরিধি, যতটুকু সময় আপনি একটানা মনোযোগ ধরে রাখতে পারেন সেটা ছিল মাত্র 12 সেকেন্ড, এবং 2015 সালে সেটা হয়ে দাঁড়ালো মাত্র 8.25 সেকেন্ড, অর্থাৎ 8 সেকেন্ডের কিছু বেশি, 8 সেকেন্ড, যেটা কিনা একটা গোল্ডফিশের থেকেও কম। গোল্ডফিশের যে অ্যাটেনশন স্প্যান বা মনোযোগের যে পরিধি আছে, যতটুকু সময় সে একটানা মনোযোগ ধরে রাখতে পারে সেটা হচ্ছে 9 সেকেন্ড। তাহলে বুঝুন মানুষের অবস্থাটা কোথায়। 2015 থেকে আমরা অনেকটা এগিয়ে এসেছি, এবং এর মধ্যে কিন্তু শর্টস ইন্ট্রোডিউস হয়েছে, এর মধ্যে টিকটক এসেছে, এর মধ্যে ইনস্টাগ্রামের রিলস আছে সেগুলো এসেছে, ফেসবুকের শর্টস এসেছে। তো এটাতে যেটা হয়েছে যে মানুষের অ্যাটেনশন স্প্যানটা হয়তো আরো অনেকটা কমে এসেছে। তো এরকম একটা অবস্থাতে দাঁড়িয়ে আপনি যদি আপনার ভিডিওতে শুরুতেই ইন্ট্রো দেন, আপনি চিন্তা করেন প্রথম 8 সেকেন্ড বা প্রথম 10 সেকেন্ড কিন্তু আপনার ইন্ট্রোতেই চলে গেল, বা প্রথম 5 সেকেন্ডও যদি আপনি ইন্ট্রোতে দিয়ে দেন, তাহলে মানুষ কিন্তু প্রথমেই ধৈর্য হারিয়ে ফেলবেন এবং দেখবেন যে আপনার ভিডিওটা স্কিপ করে চলে যাচ্ছেন। তো আপনার প্রথম যে টিপটি সেটি হচ্ছে যে ইন্ট্রো আপনার ভিডিওতে রাখা উচিত না, এবং 2023, 24, 25 সালের ক্ষেত্রে কিন্তু এটা একেবারেই ম্যান্ডেটরি হয়ে গেছে। আপনি আপনার ভিডিও শুরুতেই হয়তো আপনার নিজের পরিচয়টা দিতে যাচ্ছেন, আপনার চ্যানেলের পরিচয় দিতে যাচ্ছেন, কি ধরনের ভিডিও আপনি বানিয়ে থাকেন, এবং সাবস্ক্রাইব করার অনুরোধ করতে চাচ্ছেন, কল টু অ্যাকশন যেটা আছে সেটা হয়তো আপনি প্রথমেই করতে চাচ্ছেন। কিন্তু এটাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি আপনার অডিয়েন্সকে এভাবে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিচ্ছেন। প্রথমেই যখন তারা এসে দেখবে যে আপনি কোনো ইন্ট্রো এভাবে দিয়েছেন, তারা কিন্তু বিরক্ত হয়ে যাবেন, কারণ তারা এটাতে ইন্টারেস্টেড না। তারা যেই টপিকের উপর ইন্টারেস্টেড, অর্থাৎ আপনি যে টপিকের উপর ভিডিওটি বানিয়েছেন, যেটা আপনি থাম্বনেইলে প্রমিস করেছেন কিংবা আপনি টাইটেলে প্রমিস করেছেন, আপনি ভিডিও শুরুতে কিন্তু সেটা বলছেন না। মানুষ যেহেতু এতটা অধৈর্য হয়ে গেছে, তাহলে কিন্তু তারা আপনার ভিডিওতে প্রথমেই থাকবেন না, প্রথমেই তারা স্কিপ করে চলে যাবেন সেই ভিডিওটা। অর্থাৎ আপনাকে আপনার ইন্ট্রোটাকে অ্যাভয়েড করতে হবে। একদম প্রথম দিকে 2-1টা ভিডিওতে আপনি করতে পারেন, কিন্তু পরবর্তীতে গিয়ে আর দরকার নেই যখন আপনি প্রফেশনালি অ্যাপ্রোচ করছেন। উল্টো আপনার ভিডিও শুরুতে কিন্তু একটা হুক থাকা উচিত, অর্থাৎ একটা বড়শির মতো কিছু যেটা দিয়ে মাছ আটকায়। আপনি আপনার দর্শকদের আটকানোর মতো কিছু একটা রাখবেন, যেটা দিয়ে তাদের অ্যাটেনশনটাকে আপনি গ্র্যাব করতে পারেন প্রথম 10-15 সেকেন্ডের মধ্যেই, যাতে করে তারা আরো দেখতে আগ্রহী হন। তাছাড়া আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে আপনার কম্পিটিশনটা কিন্তু এখন অনেক হাই। আপনি যদি ভ্যালু প্রোভাইড ভিডিওতে না করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিও ছেড়ে অন্য কোনো ভিডিওতে চলে যাবেন দর্শকরা, এবং সেটার জন্য তাদের কাছে যথেষ্ট অপশন রয়েছে। হ্যাঁ, আপনি যদি চান যে ফর্মালি ইন্ট্রোডিউস করতে আপনাকে আপনার চ্যানেলটাকে, এবং আপনি আপনার চ্যানেলটিতে কি ধরনের ভিডিও অফার করে থাকেন বা ভিডিও বানিয়ে থাকেন, কল টু অ্যাকশন অর্থাৎ সাবস্ক্রাইব করতে বলার জন্য আহ্বান করতে পারেন। কিন্তু কখন? যখন আপনি আপনার ভিডিওতে অলরেডি কিছুটা ভ্যালু প্রোভাইড করেছেন, এরপরে গিয়ে আপনি ফর্মালি সেই জিনিসটা বলতে পারেন, কিন্তু খুব সংক্ষিপ্ত সময়ের জন্য, খুব অল্প একটু সময়ের মধ্যে সেটা আপনি বলে তারপরে আপনি আপনার ভিডিওর প্রসঙ্গে ফিরে আসলেন আবার। আর যদি আপনি আপনার ইউটিউব স্টুডিওর অ্যানালিটিক্স সেকশন থেকে এটিকে চেক করতে চান, তাহলে দেখবেন যে প্রত্যেকটি ভিডিওর যে প্রথম 30 সেকেন্ড আছে, এই 30 সেকেন্ডে কিন্তু অধিকাংশ অডিয়েন্স আপনি হারিয়ে ফেলছেন, অধিকাংশ ভিউয়ার আপনি হারিয়ে ফেলছেন। এটা কিন্তু সবার সঙ্গেই হচ্ছে, সবাই এই বিষয়টা নিয়ে স্ট্রাগল করছেন যে 30 সেকেন্ডের পরে 50%-এর বেশি দর্শককে ধরে রাখা বা 40%-এর বেশি দর্শককে ধরে রাখা। খুব ভালো ভিডিও হলে 60, 70 বা 80% পর্যন্ত দর্শককে হয়তো আপনি ধরে রাখতে পারছেন, কিন্তু আপনি যদি শুরুতেই আপনার ব্যক্তিগত ইন্ট্রোটা দেওয়া শুরু করেন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম। সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার ভিডিও 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মাথায় গিয়ে আপনার যে অডিয়েন্স বা ভিউয়ার সেটা 30 বা 40%-এ নেমে এসছে, এবং সামনে গিয়ে সেটা আরো কমে যাবে, অর্থাৎ 10, 20 বা 30%-এ নেমে আসবে। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি হয়তো সবকিছু নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারেন, কিন্তু এই বিষয়টা নিয়ে এক্সপেরিমেন্ট না করাই ভালো। শুধু আপনার ওয়াচ টাইমটাই নষ্ট হবে। দর্শকদের আপনি নিশ্চয়ই ওয়েলকাম করবেন, কিন্তু সেই ওয়েলকাম করার ধরনটা একটু ট্যাকটিক্যাল হওয়া উচিত, কৌশলী হতে হবে আপনাকে। ইউটিউব যখন প্রথম চালু হয়েছিল এবং প্রথম হয়তো 8-10 বছর পর্যন্ত এটা ভ্যালিড ছিল যে আপনি আপনার ইন্ট্রোডাকশন দিচ্ছেন, আপনার চ্যানেলে ইন্ট্রোডাকশন দিচ্ছেন। তারপরে একটা সময় আসলো যখন কম্পিটিশনটা অনেক বেড়ে গেল, এবং তখন এই বিষয়টাকে অতিরঞ্জিত হিসেবে ভাবা শুরু হলো। দ্বিতীয় যে টিপটি আছে, যেটি আর কাজ করবে না বা যেটি পুরনো হয়ে গেছে বা সেকেলে হয়ে গেছে, অর্থাৎ আউটডেটেড হয়ে গেছে, সেটি হচ্ছে যে শুধুমাত্র ইউটিউব সার্চ বেসড কন্টেন্ট বানানো। অর্থাৎ আপনি এমন কোনো কন্টেন্ট সার্চ করছেন, সার্চ করে এমন ধরনের কোনো কন্টেন্ট বানাচ্ছেন যেগুলো ইউটিউবে সার্চ করলে চলে আসে, সেখান থেকে আপনি অনেকটা ভিউ পান। ইউটিউব থেকে আপনি চাইবেন যে আপনার ভিউ আসুক, ইউটিউবে সার্চ করে মানুষ আপনার ভিডিওটাকে সামনে পাক। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ইউটিউবে তাদের যাত্রা শুরু করছেন, তারা কি করেন, তাদের মেইন ফোকাসটাই থাকে হচ্ছে ইউটিউব সার্চ বেসড কন্টেন্ট বানানো, এবং এটাই দীর্ঘ সময় ধরে থাকে, যেটা এখনকার সময়ের জন্য মোটেই ঠিক না। কারণ হচ্ছে ডেফিনেটলি ইউটিউব সার্চ থেকে আপনার
আপনার প্রচুর পরিমাণ ভিউ আসে, তাতে কোনো সন্দেহ নেই, এবং আপনার যে ডিসকভারেবিলিটি আছে সেটা বেড়ে যায়, অনেক করে অনেক ভিউয়ার খুঁজে পান বা জানতে পারেন। একজন নতুন ক্রিয়েটারের জন্য কিন্তু সার্চ বেসড যে ট্রাফিক সোর্সটা আছে সেটা কিন্তু ডেফিনেটলি খুব ভালো। ইউটিউব সার্চ থেকে তিনি অনেক ভিউ পেতে পারেন, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন ইউটিউবটাকে ক্যারিয়ার হিসাবে নিচ্ছেন, প্রফেশনালি নিচ্ছেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই ইউটিউব রেকমেন্ডেশনের দিকে ভাবতে হবে। অর্থাৎ লং টাইম ক্যারিয়ারের জন্য আপনাকে চিন্তা করতে হবে যে কিভাবে রেকমেন্ডেশন আপনার ভিডিওটাকে পাঠানো যায়। আর রেকমেন্ডেশন থেকে কিন্তু ইউটিউবের 70% ভিউজ এসে থাকে বা 70% ভিউজ চলে আসে। আর রেকমেন্ডেশন বলতে বোঝাচ্ছে যে হোম পেজ, ব্রাউজ ফিচার, সাজেস্টেড ভিডিওস, এগুলো আপনি নিশ্চয়ই চাবেন যে আপনার যে ভিউয়ার আছে তার ব্রাউজ ফিচারে আপনার ভিডিওটি যাক, এবং তিনি যে ভিডিওগুলো দেখছেন সেই ভিডিওর রেকমেন্ডেশনে বা সেই ভিডিওর পাশে সাজেস্টেড আকারে আপনার ভিডিওটাকে শো করা হোক। যখন এইভাবে আপনি ভিউ পাওয়া শুরু করবেন তখন আপনার চ্যানেলটা সত্যিকার অর্থে গ্রো করা শুরু করবে। ডিসকভারেবিলিটি বা আপনার চ্যানেলের সন্ধান পাওয়ার জন্য ডেফিনেটলি ইউটিউব সার্চ খুব ভালো ট্রাফিক সোর্স, কিন্তু আপনি যদি আপনার ভিডিওগুলোকে ব্রাউজ ফিচারে পাঠাতে পারেন বা সাজেস্টেডে পাঠাতে পারেন, তাহলে কি হবে, আপনার এই ভিউয়ারগুলো আবারও কিন্তু আপনার ভিডিও দেখতে আসবেন আপনার চ্যানেলে, বা তারা তাদের ব্রাউজ ফিচার থেকে দেখবেন বা সাজেস্টেড থেকে দেখতে পারবেন। এনারা তখন রিটার্নিং ভিউয়ার্সে পরিণত হবেন, নিউ ভিউয়ার্স আর থাকছেন না। এবং যখন আপনার রিটার্নিং ভিউয়ার্সের সংখ্যাটা বেশি হবে আপনার নিউ ভিউয়ার্সের তুলনায়, তখন কিন্তু আপনার চ্যানেলটা অনেক অনেক ফাস্ট গ্রো করবে। আজকের তৃতীয় যে টিপটি আছে, যেটি আমি অ্যাভয়েড করার কথা আপনাদেরকে বলবো, যেটি এখন অকার্যকর, সেটি হচ্ছে যে কিছুদিন আগেও আমরা জানতাম যে শর্টসের জন্য আলাদা চ্যানেল খোলা ভালো এবং লং ভিডিওর জন্য আলাদা চ্যানেল খোলা ভালো। যে শর্টস ভিডিও যদি আপনি লং ভিডিও চ্যানেলে রাখতেন তাহলে কিন্তু আপনার লং ভিডিও চ্যানেলটা এফেক্টেড হতো, এবং সেটা কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে। ইউটিউব শর্টস আসার পর থেকে কিন্তু ক্রিয়েটরদের মনে একটা প্রশ্ন প্রথম থেকেই ছিল, সেটা হচ্ছে যে আমার কি আরেকটি চ্যানেল খোলা উচিত কিনা শর্টসের জন্য, ডেডিকেটেড কোনো চ্যানেল যেটা শর্টসের জন্য শুধু হবে। পরবর্তীতে ইউটিউব যেটা সিদ্ধান্ত নিল যে শর্টসটাকে ডিসকানেক্ট করে দেওয়া লং ভিডিও থেকে, এবং তারা জানালো যে ইউটিউব শর্টসের যে অ্যালগোরিদম আছে সেটা কোনোভাবে ইউটিউব লংকে প্রভাবিত করবে না, এবং একইভাবে লং ভিডিওর যে অ্যালগোরিদম আছে সেটাও শর্টসকে প্রভাবিত করবে না। অর্থাৎ আপনার চ্যানেলের কেউ যদি শর্টস ভিডিও দেখেন তার কাছে রেকমেন্ডেশন হিসেবে লং যাবে না, তিনি যদি লং ভিডিও দেখেন তাহলে শর্টসও তার কাছে যাবে না। কিন্তু এরপর যেটা করা হলো সেটা হচ্ছে যে ওয়াচ হিস্ট্রিকে আলাদা করে ফেলা হলো লং ভিডিও এবং শর্টস ভিডিওর, যাতে করে কোনো ইম্প্যাক্ট না পড়ে। আর সেটা এনশিওর করার জন্য ইউটিউব যেটা করেছিল সেটা হচ্ছে যে ইউটিউব শর্টসের যে হিস্ট্রি আছে এবং ইউটিউব লং ভিডিওর যে হিস্ট্রি আছে, এই দুটোকে সম্পূর্ণ পৃথক করে ফেলা হলো বা আলাদা করে ফেলা হলো, যাতে করে একটা একটার উপরে ইনফ্লুয়েন্স না ফেলে। তারপর ইউটিউব যেটা করলো সেটা হচ্ছে যে একটা যুগান্তকারী স্টেপ নিল বা পদক্ষেপ নিল, এবং লং ভিডিও এবং শর্টস ভিডিওর মধ্যে যে একটা গ্যাপ ছিল সেই গ্যাপটাকে তারা মার্জ করে দিল একটা ব্রিজের মাধ্যমে। লং বা রেগুলার ভিডিও, শর্টস ভিডিও এবং লাইভ স্ট্রিমের জন্য তিনটি পৃথক ট্যাবকে নিয়ে আসলো বা ইন্ট্রোডিউস করলো। তাতে করে কি হলো, যে ক্লাটারটা হচ্ছিল এর আগে, মানে খুব আগোছালো লাগছিল না। আপনার চ্যানেলে আসলেই কেউ যখন দেখতেন তখন দেখতেন যে শর্টস আছে, লং আছে, সব একসাথে জগা খিচুড়ি অবস্থা ছিল, এবং যে ভয়ের কারণে অ্যাকচুয়ালি কন্টেন্ট ক্রিয়েটাররা চাচ্ছিলেন যে দ্বিতীয় আরেকটি চ্যানেল খুলবেন, শর্টসের জন্য আলাদা করে কোনো চ্যানেল খুলবেন, সেটা এখন থেকে কিন্তু তাদের আর করতে হবে না। তারা কিন্তু এখন একটি চ্যানেলেই সব রকমের ভিডিও রাখতে পারবেন, শর্টস হোক, সেটা লং হোক, সেটা লাইভ স্ট্রিম হোক, যে কোনো কিছু, তাতেই কিন্তু চ্যানেলটা খুব জলদি গ্রো করবে। এবার আমরা চলে আসছি আমাদের চতুর্থ টিপ, যেই টিপটিকে আমাদের অ্যাভয়েড করা উচিত বা এড়িয়ে চলা উচিত। একটা সময় ছিল যখন ট্যাগ মানুষ ইউজ করতেন তার ভিডিও ডিসকভারেবিলিটির জন্য, যাতে করে অনেক সহজে তার ভিডিওগুলো পাওয়া যায়, কিন্তু সেটার একটা সময় ছিল প্রথম দিকে যখন ইউটিউব চালু হলো, তখন কিন্তু কম্পিটিশন এত বেশি ছিল না। এখন কিন্তু প্রায় প্রত্যেক ইউটিউবারই জানেন যে ট্যাগের ব্যবহারটা কি, এবং প্রায় প্রত্যেকেই ট্যাগ ইউজ করছেন। কিন্তু এখন যে পরিমাণ কম্পিটিশন আছে, একই সঙ্গে ইউটিউবের তরফ থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ট্যাগ কিন্তু আপনার ভিডিও খুঁজে পাওয়ার জন্য, ডিসকভারেবিলিটির জন্য খুব গুরুত্বপূর্ণ কোনো অংশ নয়। ট্যাগ আপনার ভিডিও খুঁজে পাওয়ার ক্ষেত্রে খুব সামান্য ভূমিকা পালন করে বা মিনিমাল রোল প্লে করে। তার থেকে ইউটিউবের নিজস্ব পরামর্শ হচ্ছে যে আপনার টাইটেল, থাম্বনেইল এবং ডেসক্রিপশনের দিকে বেশি মনোযোগী হওয়া। কারণ এই তিনটে জিনিস যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওর ডিসকভারেবিলিটি বা খুঁজে পাওয়ার যে সম্ভাব্যতা সেটা আরো বেড়ে যায়, সার্চেবিলিটি যেটা আছে। ইউটিউবের ব্যাখ্যা যেটা বলছে সেটা হচ্ছে যে ট্যাগসটা তখন কাজে লাগে যখন আপনার যে কন্টেন্টটা আছে সেখানে যখন কোনো ভুল বানান থাকে, সেই বানানটাকে আপনি হয়তো লিখে দিলেন, মানুষ যদি ভুল লিখে সার্চ করে তাহলেও আপনার ভিডিওটা চলে আসলো। এরকম অনেকগুলো ভ্যারিয়েশন থাকতে পারে বানানের, বিভিন্ন রকমের বানান আপনি লিখে রাখলেন। কিছু কিছু ক্ষেত্র আছে যে একই রকমের ভুল বানান অনেকেই লিখে থাকেন, সেই ভুলটাও যদি উনি লেখেন যাতে করে আপনার ভিডিওটা সামনে চলে আসে, তো সেক্ষেত্রে একটা কাজ করে
আরেকটা হচ্ছে যে আপনার চ্যানেলের নাম যদি কেউ ভুল লিখে সার্চ করেন, তো তখন দেখা গেল যে তারা সার্চ করলে আপনার চ্যানেলটাকে পেয়ে গেলেন। তো এটাই ট্যাগের মূল ভূমিকা, যেটা ইউটিউবের তরফ থেকে বলা হচ্ছে। তবে আপনি যদি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে আপনি ট্যাগস অবশ্যই অ্যাড করুন, আমিও সেটা করে থাকি, এবং যে ক্যারেক্টার লিমিট আছে সেই লিমিটের সবগুলো হয়তো আপনি ব্যবহার করতে পারেন। তবে সেটা করতে গিয়ে আপনার সময় যাতে অতিরিক্ত নষ্ট না হয় যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যত অল্প সময় আপনি পারেন ট্যাগগুলোকে আপনি বের করে ফেলবেন, সেটার জন্য আপনি আলাদা করে কোনো সময় অপচয় করবেন না, বরং আপনি ট্যাগ রিসার্চ করে যে সময়টা নষ্ট করতেন সেই সময়টাকে আপনি একটা নতুন ভিডিও বানানোর পেছনে দিতে পারেন। তবে মিনিমাম থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ ট্যাগস আপনি অবশ্যই আপনার ভিডিওতে রাখতে পারেন। এবং আজকে সর্বশেষ বা 5 নাম্বার যে টিপটি আছে, যেটি আমি মনে করি যে সেকেলে হয়ে গেছে বা অনেক বেশি পুরনো হয়ে গেছে, সেটা হচ্ছে আপনার ভিডিওগুলোকে ভাইরাল করার চেষ্টা করা। এই চেষ্টা করতে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি আপনার নিশ থেকে বেরিয়ে যান বা আপনার ক্যাটাগরি থেকে বেরিয়ে যান। আপনি কি করেন, ভাইরাল হওয়ার জন্য আপনি ট্রেন্ডিং টপিকের পেছনে চলে যান, এবং ট্রেন্ডিং টপিক কিন্তু আপনার নিশে সবসময় থাকে না বা আপনার ক্যাটাগরিতে সবসময় থাকে না। ফলে যেটা হয় যে আপনি রং অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করছেন আপনার চ্যানেলে। আপনি হয়তো এমন কোনো টপিকে ভিডিও বানালেন যেই টপিকে ভিডিও বানানোর পরে অন্য একটা নিশের বা অন্য একটা ক্যাটাগরির অডিয়েন্স আপনার চ্যানেলে এসে ভরে গেল, প্রচুর অডিয়েন্স আপনি পেলেন, ভিউয়ার আপনি পেলেন। তারা কি আপনার মনে হয় যে পরবর্তীতে আপনি যখন আপনার নিশের যে ভিডিও আছে বা আপনার ক্যাটাগরির যে ভিডিও আছে সেই ভিডিওটা আপনি যখন দেবেন তখন তিনি থাকবেন? নিশ্চয়ই থাকবেন না। তার মধ্যে অধিকাংশই চলে যাবেন। অধিকাংশ চলে যাওয়াই শুধু না, এবং হঠাৎ করে আপনার ভিডিওকে ভাইরাল করার যে চেষ্টাটা, সেই চেষ্টার ফলে কি হবে, হঠাৎ করে একটা ডাউনফল নেমে আসবে আপনার চ্যানেলে। একটা জিনিস কিন্তু সবসময় মনে রাখতে হবে যে এই যে সাবস্ক্রাইবার বেসটা আপনার হবে, আপনি ভাইরাল কন্টেন্টের মাধ্যমে যদি আনতে যান এবং সেটা যদি আপনার নিশে না হয়ে থাকে বা আপনার ক্যাটাগরিতে না হয়ে থাকে, সেই সাবস্ক্রাইবাররা কি লয়াল হবেন, সত্যিকার অর্থে অনুসারী হবেন? কারণ তারা কিন্তু যেই জিনিসটা পছন্দ করেন আপনার চ্যানেলে কিন্তু অ্যাকচুয়ালি সেই জিনিসটা নেই, বাট আপনি একটা অন্য টপিকে ভিডিও করেছেন যাতে করে আপনার চ্যানেলে প্রচুর ভিউয়ার চলে আসে বা প্রচুর সাবস্ক্রাইবার চলে আসে। এবং এটা করতে গিয়ে আপনি কি করলেন, এমন কিছু সাবস্ক্রাইবারকে আনলেন যারা আপনার ভিডিওতে মোটেই ইন্টারেস্টেড নন। এর পরবর্তীতে আপনি যখন ভিডিওগুলো পাবলিশ করবেন, পরবর্তী যে ভিডিওগুলোকে আপনার নিশে বা আপনার ক্যাটাগরিতে যখন আপনি পাবলিশ করবেন, তখন কি হবে, এই সাবস্ক্রাইবার যারা থাকবে এরা কিন্তু ডেড সাবস্ক্রাইবার হয়ে থাকবে। হয় তারা আপনাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবে, অধিকাংশই সেটাই করবে, এবং বাকি যারা থেকে যাবেন তারা কিন্তু আপনার ভিডিওগুলোকে দেখবে না। ফলে আপনার যে নিজস্ব ভিডিওর যে গ্রোথটা ছিল সেই গ্রোথটাও কিন্তু আর আসবে না। আপনার সাবস্ক্রাইবার সংখ্যার হিসাবে গুগল বা ইউটিউব যখন দর্শকদের কাছে বা ভিউয়ার্সদের কাছে আপনার ভিডিওকে পাঠাবে এবং তারা সেটাকে রিজেক্ট করে দেবেন, তখন কিন্তু ইউটিউবের কাছে একটা ব্যাড সিগন্যাল পৌঁছাবে এবং সেটা কিন্তু আপনার চ্যানেলের গ্রোথটাকে একদম স্লো করে দেবে। এইখান থেকে উঠে দাঁড়াতে আপনাকে আবার অনেকটা পরিশ্রম করতে হবে। আপনি আবার চেষ্টা করতে পারেন যে হয়তো একবার ভাইরাল কন্টেন্ট পেয়েছেন, আপনি হয়তো আবারও চেষ্টা করবেন, এবং এইটাকে যখন আপনি রিপিট করতে যাবেন তখন কিন্তু একটা ভয়াবহ মানসিক প্রেশারের মধ্যে আপনি পড়ে যাবেন। এবং ভাইরাল টপিক খুঁজতে গিয়ে আপনি দেখবেন যে ট্রেন্ডিং টপিকে আপনি আবারও চলে যাবেন, আবারও আপনি ভুল অডিয়েন্সকে আপনার চ্যানেলে নিয়ে আসবেন, এবং এইভাবে করে আপনার চ্যানেলটা একটা সময় সম্পূর্ণ ডেড হয়ে যাবে। 2023-24-25 সালে আপনার কন্টেন্টকে আপনি ভাইরাল করতে চাওয়ার থেকে এটাই ভালো যে আপনার যে নিশ আছে বা আপনার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতেই সম্পূর্ণ মনোযোগী হওয়া এবং ডিস্ট্রাক্টেড না হয়ে সঠিকভাবে একই ডিরেকশনে কাজ করে যাওয়া। সেই সঙ্গে একটা ফ্রি টিপ হচ্ছে যে আপনি ডেফিনেটলি সাবে যাবেন না। অর্থাৎ আমি আপনাকে সাবস্ক্রাইব করলাম, আপনি আমাকে সাবস্ক্রাইব করলেন, এবং কেউ কারো ভিডিও দেখলাম না, চ্যানেলটার গ্রোথটা হলো না একেবারে। এবং এরকম অনেক আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন যাদেরকে আপনি কখনো দেখেন না। আপনার চ্যানেলকেও এরকম অনেকে সাবস্ক্রাইব করে রেখেছেন যারা দেখেন না। তো সাবে কখনোই কাজ হয়নি, যেমন এখনো কাজ হচ্ছে না এবং ভবিষ্যতেও কখনো হবে না। তো এই ছিল আমাদের আজকের 5টি আউটডেটেড বা পুরনো বা সেকেলে টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউবের, যেটা আর কাজে আসবে না, বিশেষ করে 2023 সাল, 24 সাল বা 25 সাল বা তার পরেও কিন্তু আর কোনো কাজে আসবে না। এই অভ্যাসগুলো থেকে বের হতে হবে। এই টিপসগুলো যদি আপনারা কোথাও পান সেটাকে ইগনোর করার চেষ্টা করতে হবে এবং সঠিক গ্রোথের জন্য সঠিক প্র্যাকটিসগুলো রাখতে হবে। আপনি যদি ভুল প্র্যাকটিসে এখন থেকে চলে যান, আপনি যদি রং ডিরেকশনে যান, তাহলে কিন্তু এই কম্পিটিশনের বাজারে আপনার চ্যানেলটা কিন্তু খুব জলদি ডেড হয়ে যাবে এবং আপনার চ্যানেলটাকে গ্রো করার যে স্বপ্ন থাকবে সেটা কিন্তু কখনোই আর পূরণ হবে না। আশা করছি যে আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন। ধন্যবাদ।